চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটা যেটা আলিয়ান্জ অ্যারেনাতে হলো বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা সিন্টিলেটিং 2-2 গোলে ড্র হয়েছে। বাকি সবগুলো ড্রামা এখন সান্তিয়াগো বের্নাবেউর জন্য। তবে বায়ার্ন মিউনিখ তারা একটু মনে করতে চাইবে যে তারা তাদের মৌসুমে সবচেয়ে বেস্ট ম্যাচটা খেলেও আসলে আলিয়ান্জ অ্যারেনাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা জয় নিতে পারেনি। সেটা হয়তো তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে সান্তিয়াগো বের্নাবেউতে, বিকজ এটা সান্তিয়াগো বের্নাবেউ। তবুও বায়ার্ন মিউনিখ যেভাবে খেলেছে, যেটা কার্লো আনচেলত্তিও স্বীকার করেছেন পোস্ট ম্যাচে, যে বায়ার্ন মিউনিখ সম্ভবত তাদের সিজনের হয়তো বেস্ট ম্যাচটাই খেলেছেন। টুখলও সেটা স্বীকার করেছেন। ম্যাচে অনেকগুলো টকিং মোমেন্ট আছে, ক্রোসের সেই ম্যাজিক্যাল মোমেন্টটা আছে, ভিনিসিউসের গোল আছে, পরবর্তীতে টুখেলের যে সেকেন্ড হাফের চেঞ্জগুলো আছে, সবগুলো নিয়ে মোটামুটি কথা হবে। প্রথমে সেট আপটা হচ্ছে যে প্রথম 20 মিনিট হচ্ছে দেখা গেল বায়ার্ন মিউনিখ মোটামুটি রিয়াল মাদ্রিদকে ডমিনেট করেছে। প্রথম 15 মিনিটের মধ্যে দেখা গেছে বায়ার্ন মিউনিখ তাদের যে সেট আপে তারা খেলেছে, তারা 5টা গোলে অ্যাটেম্প নিয়েছে, সেখানে রিয়াল মাদ্রিদ একটা গোলে অ্যাটেম্প নিতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত যখন আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ খেলছেন, আপনার স্ট্যাটটা হচ্ছে আপনি প্রথম 5টা গোলে অ্যাটেম্প নিলেন, প্রথম 20 মিনিটের পর যখন প্রথম গোলটা হলো ভিনিসিয়াসের, তখন অবস্থাটা ঠিক এরকম, এই গ্রাফিক্সটার মতো। মানে আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে যখন ম্যাচ খেলছেন তখন আসলে সকল স্ট্যাটিস্টিক্স, সকল বাকি যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলো আসলে আপনি এক সাইডে রেখে ম্যাচটা খেলতে পারেন, বিকজ ইউ আর প্লেইং এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ তারা সেট আপ করেছিল 4-2-3-1 ফরমেশনে, যদিও সেটা অন গেম সিচুয়েশনে তারা 4-2-2-2 ফরমেশনে খেলেছে। মুলার ছিলেন একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কেইনের সঙ্গে। অন্যদিকে মাদ্রিদ তাদের স্বভাব ছিল 4-3-1-2, কিংবা যেটা ডিফেন্সিভ ফেজে যখন তারা ডিফেন্ড করেছে তখন সেটা 4-4-2, তারা লো ব্লকে ডিফেন্ড করেছে। প্রথম যে 20 মিনিটের ঘটনাগুলো ঘটেছে, সেটা কেন বায়ার্ন মিউনিখ অনেক বেশি মাদ্রিদকে চাপে রাখতে পেরেছে, তার কারণ হচ্ছে যখন বায়ার্ন মিউনিখ তারা আক্রমণে উঠেছে উপরে, তখন মোলার, মুজিয়ালা এবং কিমিখ তারা হচ্ছে তিনজন ভাগ করে 3জন লেফট সাইডে এবং 3জন রাইট সাইডে তারা আক্রমণ করে গেছেন। তার ফল যেটা হয়েছে, যখন এই 3জন মিলে তারা ওভারলোড ক্রিয়েট করেছেন, ভিনিসিউস, বেলিংহামরা অবশ্যই পিছনে ছিলেন, কিন্তু সমস্যাটা হয়েছে শুয়ামেনি এবং ক্রোস তারা মোটামুটি এই স্পেসগুলো ডিফেন্ড করতে যে তারা আলাদা হয়ে যাচ্ছিলেন। যখন মুজিয়ালা, কিমিক এবং কেইন হচ্ছে যেই রাইট হাফ স্পেসটা আছে সেটা ডিফেন্ড করছিলেন, তখন ক্রোসকে অনেকটা ভেতরে চলে যেতে হচ্ছিল। শুয়ামেনি তখন হচ্ছে মাঝখানে পড়ে যাচ্ছিলেন। তার কারণ হচ্ছে জানে, মাজরাউই এবং প্রথমে ছিলেন গোরেৎসকা এবং মুলার, তারা 4v3 একটা ওভারলোড ক্রিয়েট করে লেফট সাইড থেকে অ্যাটাক করছিলেন। অন্যদিকে যখন কেইন, তিনি তার যে কাজটা হচ্ছে, তিনি একজন ফরওয়ার্ড হিসেবে তিনি কিন্তু প্রায় মাঝখানে ডিপে ড্রপ করে বল রিসিভ করার জন্য পাসিং লেন অপশন ক্রিয়েট করেন। তিনি বল রিসিভ করে হয় মুজিয়ালাকে পাস করছিলেন, মুজিয়ালার সঙ্গে কিমিক ইন্টারচেঞ্জ করে তারা আবার ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাক করছিলেন, মুজিয়ালা ভিতরে ঢুকছিলেন, কেইন কিন্তু আবার আক্রমণে যাওয়ার জন্য মাঝখানে তৈরি ছিলেন। অর্থাৎ যখন এই যে তিনজন সেট আপ করে এই ওভারলোডগুলো ক্রিয়েট করা হচ্ছিল, তখন ক্রোস এবং শুয়ামেনি তারা মোটামুটি ফাঁকায় পড়ে যাচ্ছিলেন, তারা কোনো দিকে এক্স্যাক্টলি যেতে পারছিলেন না। এই স্পেসিফিক ঘটনা নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি মোটেও খুশি ছিলেন না। তাদের যে এই ওভারলোডের কারণে রিয়াল মাদ্রিদ যে এইভাবে লো ব্লকে ডিফেন্ড করছিলেন, রিয়াল মাদ্রিদ লো ব্লকে ডিফেন্ড করার কথা ছিল, কিন্তু লো ব্লকে ডিফেন্ড করলেও রিয়াল মাদ্রিদ বেশি অ্যাগ্রেসিভলি প্রেস করে বলটা উইন করতে পারছিল না, চান্সেস ক্রিয়েট করতে পারছিল না। সেই জন্য মোটামুটি কার্লো আনচেলত্তি অখুশি ছিলেন। ম্যাচের 12 মিনিটে দেখা গেল কার্লো আনচেলত্তি তিনি হাত পা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। মাদ্রিদ কেন আসলে তত চান্সেস ক্রিয়েট করতে পারছিল না, তার একটা বড় কারণ হচ্ছে যখন মাদ্রিদ বিল্ড আপ ফেজ থেকে সামনে বল সার্কুলেট করতে গিয়েছে, তখন ক্লোজলি কেইন, মুজিয়ালা, মুলার এবং জানে তারা একটা 4-ম্যান ফরওয়ার্ড নিয়ে তারা ক্রোস, শুয়ামেনি, ভালভের্দে এবং বেলিংহামকে তারা মার্ক করে রেখেছিল। ফলে যখনই আসলে শুয়ামেনি বা ক্রোস সামনে বল ভিনিসিউস বা বেলিংহামের কাছে সার্কুলেট করার চেষ্টা করছিলেন, তখন গোরেৎসকা কিংবা লাইমার তারা খুবই ক্লোজলি অ্যাজ আ হোল্ডিং নাম্বার 6 হিসেবে তারা বলটাকে উইন করে তারা আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে যে কাজটা হয়েছে আসলে পরবর্তীতে এই ক্লোজিং ডাউন, মিডল থেকে ক্লোজ ডাউন করে যাওয়ার জন্য বেলিংহামকে আরো নিচে নেমে আসতে হয়েছে। ফলে ক্রোস আরো নিচে নেমে এসেছেন, শুয়ামেনি আরো নিচে নেমে এসে কিছু ফাঁকা জায়গা ক্রিয়েট করেছেন ভালভের্দে এবং ভিনিসিউসের জন্য পাসিং লেন ক্রিয়েট করার জন্য। তখন সেখান থেকে তারা সামনে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে বা ট্রানজিশনে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, যদিও প্রথম 24 মিনিট পর্যন্ত সেগুলো কাজে লাগেনি। তবে সেই প্রথম 24 মিনিটেই প্রথম ম্যাজিক্যাল মোমেন্টে দেখা গেল যখন টনি ক্রোস স্নাইপ ডাউন করে ভিনিসিউসকে সেই পাসটা দিলেন।
এই ম্যাচে কার্লো আনচেলত্তির জন্য আরেকটা ট্যাকটিক্যাল আপহিভাল ছিল যেটা আগের ম্যাচে তিনি করেছিলেন, সেটা হচ্ছে রদ্রিগোকে তিনি লেফট উইংয়ে খেলিয়েছিলেন, ভিনিসিয়াসকে সেন্ট্রালি খেলিয়েছিলেন। এই ম্যাচেও কিন্তু সেই কাজটাই দেখা যায়, যখন ডিফেন্সিভ তারা লো ব্লকে ডিফেন্ড করেছে তখন ভিনিসিয়াস এবং বেলিংহাম সামনে ছিলেন, কিন্তু যখনই আসলে আক্রমণে বা ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু ভিনিসিয়াস তিনি অ্যাজ আ ফলস নাম্বার 9 হিসেবে তিনি কাজ করেছেন। রদ্রিগো চলে গিয়েছিলেন লেফট উইংয়ে, ভিনিসিয়াস নাম্বার 9 হিসেবে কাজ করার পর তিনি যে কাজটা করেছিলেন, কিম মিন জায়কে তিনি ড্র্যাগ করে একটা ফলস রান নিয়ে সামনে বের করে এনেছিলেন, ঠিক তখনই কিন্তু টনি ক্রস সেই পাসটা দেন। সেই পাসের সিকোয়েন্সটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রথমে যেটা বলছিলাম যে আসলে রিয়াল মাদ্রিদ আসলে তাদের ব্যাকলাইন থেকে বল সার্কুলেট করে পজিশন বিল্ড আপ করে সামনে আগানোর কোনো চান্সেস ক্রিয়েট করতে পারছিল না, কারণ মাঝখানটা লকডাউন ছিল। সেরকম একটা সিকোয়েন্সে দেখা যাচ্ছে টনি ক্রস তিনি যেহেতু সাধারণত লেফট হাফ স্পেস থেকে অপারেট করেন কিংবা লেফট হাফ স্পেস থেকে পেছনে নেমে তিনি সাধারণত এই জোনটাতে অপারেট করেন, তিনি সেই জায়গা থেকে সরে এসে তিনি রাইট হাফ স্পেসের জায়গাতে নেমে আসলেন, অর্থাৎ তাদের হাফের রাইট হাফ স্পেসে নেমে এসে তিনি যেটা করলেন, তিনি একটা বল পাস করলেন লুকাস ভাস্কেজের কাছে। লুকাস ভাস্কেজের কাছে বলটা পাস করার পর ক্রস একটু সামনে এগিয়ে গেলেন, ভালভের্দে কিছুটা নিচে নেমে আসলেন। ভাস্কেজকে সাধারণত কিন্তু লাইমার এবং মাজরাউই মিলে তারা প্রেস করার চেষ্টা করার ফলে ক্রসের জন্য সামনের এই স্পেসটা ফাঁকা হয়ে যায়। ক্রস একটা রিটার্ন পাস পান। ক্রস রিটার্ন পাস পাওয়ার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ক্রস কিন্তু দেখাচ্ছিলেন যে ভিনিসিয়াসকে, আপনারা ESPN এর সেই স্ট্যাটিস্টিক বা ছবিটাতে দেখেছেন যে ক্রস দেখাচ্ছিলেন যে একটা স্পেস খালি হতে পারে। ক্রসের সেই সিগন্যালটা ভিনিসিয়াস টের পান, কারণ অলরেডি ডায়ার তখন কাউকে মার্ক করছে না, তার এই জায়গাটা ফাঁকা আছে। ভিনিসিয়াস যেটা করলেন, তিনি একটা রান নিয়ে সামনে এগিয়ে আসলেন। ক্রস স দ্য অপরচুনিটি, তিনি একটা ফলস রান নিয়ে সামনে আগানো শুরু করেন। ক্রস সেই পাসটা দিয়ে দেন, কিম ভিনিসিয়াসকে ধরতে পারেনি, সেখান থেকে ভিনিসিয়াসের চমৎকার একটা গোল। ভিনিসিয়াস কিন্তু ম্যাচ শেষে বলছিলেন যে টনি ক্রস তাকে এই বলটা একরকম রীতিমতো উপহার দিয়েছেন তার পায়ের কাছে। দ্য উইজার্ড টনি ক্রস কালকে যে পরিমাণ অ্যাকুরেসি নিয়ে তিনি খেলেছেন, 94% তার পাসিং অ্যাকুরেসি ছিল, এবং এই ধরনের মোমেন্ট অফ ম্যাজিকে কিন্তু আসলে টনি ক্রস রিয়াল মাদ্রিদকে তিনি একটা ম্যাচে এরকম ডেডলক ভাঙার জন্য অপরচুনিটি এর আগেও ক্রিয়েট করে দিয়েছেন, এবং এখনো তিনি দেখালেন যে টনি ক্রস কেন টনি ক্রস। তবে এখনো কিন্তু টনি ক্রসের ভবিষ্যৎ নিশ্চিত নয়, যদিও শোনা যাচ্ছে যে টনি ক্রস হয়তো তিনি কন্ট্রাক্টটা রিনিউ করবেন, এবং রিয়াল মাদ্রিদের টিম প্লেয়াররা এবং কার্লো আনচেলত্তি ডেফিনেটলি চাইবেন যে টনি ক্রস যেন পরবর্তী আরো 1 বছর এবং পরবর্তী আরো অনেক সময় থেকে যান। সেকেন্ড হাফে বায়ার্ন মিউনিখের জন্য একটা ডিফারেন্ট ট্যাকটিক্সের প্রয়োজন ছিল, এবং সেই ট্যাকটিক্যাল চেঞ্জটাই নিয়ে আসেন থমাস তুকেল। তবে সেই ট্যাকটিক্যাল চেঞ্জ একটা ছিল না, ছিল দুটো। আপনারা ম্যাচে খেয়াল করেছেন যে মুজিয়ালা এবং সানে তারা যেই উইংয়ে খেলছিলেন তারা উইংটা শিফট করেন, তারা উইংটা চেঞ্জ করেন। সানে ম্যাচটা শুরু করেছিলেন লেফট উইংয়ে, যদিও তিনি একজন ইনভার্টেড রাইট উইঙ্গার, তিনি সেই ইনভার্টেড রাইট উইঙ্গার রোলে ফেরত যান। মুজিয়ালা তিনি সেন্ট্রালি খেলেন, আবার তিনি লেফট উইংয়েও সাধারণত খেলে থাকেন, তিনি লেফট উইংয়ে সুইচ করেন, এবং এই ফলাফলটা ছিল ট্রেমেন্ডাস রকমের একটা ফলাফল বায়ার্ন মিউনিখের জন্য। তবে সবচেয়ে বড় চেঞ্জ যেটা অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে রাফায়েল গেরেরো তিনি হয়তো লেফট উইংয়ে বা লেফট হাফ স্পেসে শুরু করতে পারেন। রাফায়েল গেরেরো ম্যাচটা শুরু করেননি, শুরু করেছিলেন গোরেৎসকা। সেই গোরেৎসকাকে তুলে রাফায়েল গেরেরোকে নামানো হয়, সেটা আসলে ম্যাচের একটা বড় ভাগ্য গড়ে দেয়। তখন কনরাড লাইমার গতকালকে তিনি বেশ ভালো একটা ম্যাচ খেলেছেন, তিনি একজন সোল পিভট হিসেবে কাজ করা শুরু করেন। কনরাড লাইমার যেহেতু সোল পিভট হিসেবে কাজ করছিলেন, সেক্ষেত্রে গেরেরো তিনি যেই স্পেসটা মুজিয়ালা কিংবা কিমিক অকুপাই করছিলেন, সেই স্পেসটা ধরে তিনি অকুপাই করা শুরু করেন, অর্থাৎ লেফট হাফ স্পেসে সেন্টার ব্যাক এবং একজন ফুল ব্যাকের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটা ধরে ড্র্যাগ করে তিনি সামনে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্য উইংয়ে যে ঘটনাটা ঘটে এবং ম্যাচের সবচেয়ে ইমপ্রেসিভ গোলটা সম্ভবত সেখান থেকে আসে, সেটা হচ্ছে জানে তিনি এবং মুজিয়ালা মিলে পুরো ডিফেন্সিভ স্পেসটাকে শিফট করে ফেলেন, অর্থাৎ তারা অনেক ওয়াইডে অবস্থান করেন, এবং যেহেতু তিনি ইনভার্টেড উইঙ্গার, তিনি চাইলেই ইনভার্ট করে ভেতরে ঢোকার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে মেন্দি তার থেকে বলটা নিতেও পারেনি, আবার তাকে ট্যাকেল করলে একটা বড় সমস্যা হতে পারতো। সেখান থেকে একটা দুর্দান্ত শটে জানে গোল করে ম্যাচে সমতায় ফেরেন, এবং তার ঠিক পরবর্তী 3 মিনিট পর যে ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে মাজরাউই থেকে মুজিয়ালা একটা বল পান, সেখান থেকে রাফায়েল গেরেরো একটা খুবই ফলস রান নেন। সেই ফলস রান নেওয়ার কারণে ভাস্কেজ তিনি কিছুটা র্যাটেলড হয়ে জায়গা পরিবর্তন করেন, তার ফলে মুজিয়ালা সামনে বলটা নিয়ে চলে আসেন। এরপর ভাস্কেজকে বেশ কষ্ট পোহাতে হয়েছে সেই মুহূর্তে। ভাস্কেজ মুজিয়ালাকে ফেলে দেন, সেখান থেকে একটা পেনাল্টি, হ্যারি কেইন সেই পেনাল্টিটা কনভার্ট করেন। ম্যাচের মোমেন্টামটা হঠাৎ করে শিফট করে চলে গেল বায়ার্ন মিউনিখ 2,
রিয়াল মাদ্রিদ 1। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যেরকম প্রথম হাফে কিম মিন জেকে সেই এররটা কনসিড করান, তিনি বের হয়ে এসে কিম মিন জেকে ড্র্যাগ করে নিয়ে আসেন, কিম মিন জেও বের হয়ে আসেন, ঠিক তেমনি সেকেন্ড হাফে এরকম কিম মিন জে একটা বাজে এরকম ভুল করে বসেন, ভিনিসিয়াসের একটা চিপ করা বল বক্সে চলে যায়, রদ্রিগো সেখানে ছিলেন, রদ্রিগোকে কিম মিন জে ফেলে দেন, সেখান থেকে পেনাল্টি, ভিনিসিয়াসের ব্রেস কমপ্লিট হয়। গতকালকে ম্যান অফ দ্য ম্যাচও ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। খুবই নেক এন্ড টাই একটা ব্যাটল দেখা গেছে, ট্যাকটিক্যাল একটা আপহিভেল ব্যাটল দেখা গেছে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। যেটা বলছিলাম যে টমাস টুখেল তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেনই বলা যায়, যদিও এই মৌসুমে বায়ার্ন মিউনিখ তাদের বেস্ট ফুটবলটা কিন্তু খেলেছে এই প্রথম লেগে রিয়াল মাদ্রিদের এগেইনস্টেই। তবে কার্লো আনচেলত্তিও বলছেন তিনি এই রেজাল্টটা নিয়ে মোটামুটি সন্তুষ্ট, কারণ সান্তিয়াগো বের্নাবেউতে সেকেন্ড লেগটা এবং সান্তিয়াগো বের্নাবেউতে সেকেন্ড লেগে সেমিফাইনালে আসলে ফলাফলটা কি হতে পারে এবং অ্যাডভান্টেজটা কার কাছে সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন। টনি ক্রোসকে আসলে যে পরিমাণ প্রশংসা করা হয়েছে পুরো ম্যাচের পর, আসলে টনি ক্রোস আরো অনেক বেশি প্রশংসা ডিজার্ভ করেন। এবং কার্লো আনচেলত্তি বলছিলেন বায়ার্ন তাদের সেরা ফুটবলটা খেললেও রিয়াল মাদ্রিদ সেরকম তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারেনি। তবে হয়তো রিয়াল মাদ্রিদের বেস্ট ফুটবলটা সান্তিয়াগো বের্নাবেউর জন্যই সম্ভবত বরাদ্দ করে রাখা, সেটা দেখা যাবে সেকেন্ড লেগে। আপনার গতকালকে ম্যাচ নিয়ে কি রকম মতামত, কোনো ট্যাকটিক্যাল ব্যাটল বা কোনো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আপনার কি মন্তব্য, এবং পরবর্তী সেকেন্ড লেগের প্রেডিকশনটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ফুটবল নিয়ে এবং অন্যান্য আরো কোনো বিষয় নিয়ে কন্টেন্ট দেখতে চাইলে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং যে কোনো মুহূর্তের প্রথম আলো যে কোনো সময়ের ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন prothomalo.com/videos এবং একই সঙ্গে ফলো করে রাখুন প্রথম আলো ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।